একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য। এই যে রাকেশ আর মুকেশের খবর ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন। মেমারির একটা 3তলা বাড়ি থেকে তাদের ধরা হয়েছে। তারা সেখানে ভাড়া থাকতো এবং তারা পাক গুপ্তচর সন্দেহে তাদের ধরা হয়েছে। ভাড়া দেওয়ার সময় খুব সাবধানে, কাকে ভাড়া দিচ্ছেন বাড়ি, তারা কি করছে জেনে রাখা খুব জরুরি। মিথ্যে বলছে কিনা, তার কারণ এই দুজন তো ধরা পড়ল। বাড়িটা কেমন ছিল, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভলি সেই বাড়ির ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। মনে রাখতে হবে, যদি আমরা ভৌগোলিক দিক থেকে দেখি, এই 3তলা বাড়ি থেকে, মেমারির এই বাড়ি থেকে সোজা জিটি রোড দেখা যেত। অর্থাৎ জিটি রোডে যদি পুলিশের পেট্রোলিং হয় তা পুরোপুরি নজরে রাখা যেত এই বাড়ি থেকে। এমন গুরুত্বপূর্ণ, এমন স্ট্র্যাটেজিক পয়েন্ট এই বাড়িটার। তো এই বাড়ির অন্দরে কি আছে, কি কি পাওয়া গেল ভিতর থেকে? একটা হোয়াইট বোর্ড, একটা সাদা বোর্ড। আচ্ছা, একটা বাড়িতে সাধারণত হোয়াইট বোর্ড কোথায় থাকে? হোয়াইট বোর্ড থাকে যদি সেটা ল্যাবরেটরি হয়, যদি সেখানে রিসার্চের কাজ হয়, যদি কেউ বাড়ি থেকে টিউশন পড়াবেন ভাবেন, তো তার জন্য একটা হোয়াইট বোর্ড রাখতে পারেন। রাকেশ মুকেশ তো কোথাও কোনো পড়াতে বলে জানা যায়নি। তাহলে একজনের বাড়ির মধ্যে হোয়াইট বোর্ড কেন? তাহলে সেখানে কি কোনো ছক কষা হতো, আঁক কষা হতো, লোক বোঝানো হতো যারা যারা এখানে আসতো তাদের? বোঝার চেষ্টা করি। আমার সঙ্গে শরদিন্দু রয়েছে সরাসরি। শরদিন্দু, একটু এই বাড়ির ভিতরের ছবিটা তোমার মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করবো, এবং স্ট্র্যাটেজিক্যালি বাড়িটা ঠিক কোন জায়গায়? একদমই অতনু, তুমি খুব সুন্দর করে বোঝাচ্ছিলে। একেবারে জিটি রোডের সামনেই সেই বাড়ি এবং মেমারি শহরে ঢোকার মুখে, অথচ একেবারে শান্তিপূর্ণ নিরিবিলি জায়গা, কেউ কোনো সন্দেহ করবে না, এবং হাঁটা পথে রেল স্টেশন। ফলে পুলিশ যদি সন্দেহ করে বা তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়, সড়ক পথে জিটি রোড ধরে বহুদূর চলে যাওয়া যাবে, পাশাপাশি রেলপথেও পৌঁছে যাওয়া যাবে বর্ধমানের দিক বা কলকাতার দিকে। এখন এমন একটা জায়গায় দোতলার ঘরকে বেছে নেওয়া হয়েছিল, তাও ঘরটা একেবারে সিঁড়ি থেকে ওঠার মুখে। অর্থাৎ প্রথম ঘরটাই ছিল তারা ছোট ঘর। সেই ঘরে 1 বছর ধরে থাকতো 7-8 জন, এবং সারা দিন বহু অচেনা মুখের কিন্তু আনাগোনা ছিল, তাদের বেশিরভাগই যুবক যুবতী। এবং এই যে ঘরের মধ্যে এই যে বোর্ড, সাদা বোর্ড, এই বোর্ড কিন্তু একটা যথেষ্টই চিন্তার ভাঁজ ফেলেছে তদন্তকারী অফিসারদের কপালে। কারণ এই বোর্ড দিয়ে হতোটা কি? কারণ ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা নিশ্চিত যে তাদের মোবাইলের সিম নাম্বার পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান গুপ্তচর সংস্থার অফিসারদের হাতে সেই নাম্বার পৌঁছেছে, এবং তা হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করার জন্য যে ওটিপি লাগে, সেই ওটিপিও পাঠিয়ে দেওয়া হয়েছে পাক গুপ্তচর অফিসারদের হাতে। এরপরে তাহলে কি কাজ হতো এই ঘরে, কি কাজ হতো এই হোয়াইট বোর্ডে, যার মধ্য দিয়ে অনেক অচেনা মুখ তারা আসতো, তাদের কোন দায়িত্ব ভাগ করে দেওয়া হতো? এই প্রশ্নেরই কিন্তু উত্তর খুঁজতে চাইছে তদন্তকারী অফিসাররা। 7 দিনের হেফাজত নেওয়া হয়েছে দুজনকে, তাদেরকে এ ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু কি তারা দুজন, নাকি তাদের সঙ্গে আরো অনেকে আছে? কে তাদের মাস্টার মাইন্ড? এই সব এইখান থেকে শরদিন্দু আমার একটা প্রশ্ন থাকবে, তা হলো এমন একটা বাড়ি, এই বাড়ির আশপাশের বাড়িগুলোর দূরত্ব কতটা? মানে এই যে 7-8 জন এখানে থাকতো একটা ঘরের মধ্যে, একটা বাড়িতে 6-7-8 জন রয়েছে, মাঝে মধ্যেই কিছু যুবক যুবতী তারা ল্যাপটপ নিয়ে আসছে আবার চলে যাচ্ছে, সন্দেহজনক। মানে আশপাশে খুব কাছাকাছি যদি কারো বাড়ি হয়ে থাকে, তারা তো খুব ভালো বলতে পারবেন যে কখন আসতো, কখন যেত, কতক্ষণ থাকতো এরা, ভিতরে ঠিক কী হতো, বা কোনো কথাবার্তা শুনতে পেয়েছেন কিনা? অন্য বাড়িগুলোর দূরত্ব কতটা? দেখো, অন্য বাড়ি বলতে এই যে 3তলা বাড়ি, এই 3তলা বাড়িতে বেশ কিছু রুম রয়েছে, এবং সেই সব রুম ভাড়া নিয়ে রয়েছেন বিভিন্ন পেশার বাসিন্দারা। কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, তারা আসেন, তারা থাকেন, তারা চলে যান। একেবারে পাশের ঘরের যিনি বাসিন্দা তিনি বলছেন যে তারা দেখছেন 1 বছর ধরে
যে এখানে এই আনাগোনা রয়েছে, অনেকে আসছে যাচ্ছে, ল্যাপটপ নিয়ে অনেকে বেরিয়েও যাচ্ছে এবং এই বারান্দায় অনেকে কথাও বলছে দীর্ঘক্ষণ ধরে, কিন্তু তাদের কাছে এলে তারা চুপ করে যাচ্ছে বা তাদের যে তাদের এমন কোনো আলোচনা তারা করছিল যে করতো যা সবার সামনে করা যায় না। আচ্ছা শরদিন্দু, এই যে রাকেশ আর মুকেশ, এই রাকেশ আর মুকেশের আইডেন্টিফিকেশন একটু বোঝার চেষ্টা করি, এরা কোথাকার বাসিন্দা, এদের সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, রাকেশের বাড়ি পানাগড়ে এবং মুকেশের বাড়ি যেটা জানা যাচ্ছে কলকাতায়, এবং এরা দুজন আরও 5 জনের সঙ্গে এই যে বাড়িটা, এই বাড়ির এই ঘরে একটা ছোট্ট ঘর, সেই ছোট্ট ঘরে কখনো 5 জন কখনো 7 জন কিন্তু তারা থাকতো। স্বাভাবিকভাবেই যে এত কাছে তারা যে কোনো পড়াশোনা করতো তা কিন্তু নয়, তারা এলাকায় বাসিন্দাদের জানিয়েছিল তারা একটা এনজিও চালায়। সেই এনজিওর কি অ্যাক্টিভিটি, সেই এনজিওর সঙ্গে বিদেশের যোগ কতটা, কি কারণে তাদের পাকিস্তানের যোগ ছিল, এই সব বিষয়গুলো কিন্তু ভাবাচ্ছে। এবং এই যে তাদের কাছে যারা যারা আসতো তারা কোথা থেকে এসেছিল, এবং সবচেয়ে বড় প্রশ্ন যে তাদের কাছে এই সময়ের মধ্যে পাকিস্তানের কোনো বাসিন্দা এসেছিল কি না, এই বিষয়টাও কিন্তু গোয়েন্দা বিভাগ এখন খতিয়ে দেখছে। কারণ এমনিতেই তাদের কাছে পাকিস্তানের ভারতের অ্যাক্টিভেট সিম পাওয়া গেছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থার কাছে যে সিম এরা দিয়েছিল। এখন পাকিস্তান থেকে সশরীরে কি কেউ এসেছিল, কেউ তৈরি করেছিল রাকেশ আর মুকেশ, একটা জাল ছড়িয়েছিল, সেই জালের শেষ লুপটা কত দূর পর্যন্ত সেটাই এখন তদন্তকারীদের ভাবাচ্ছে। তদন্তকারীরা ইনভেস্টিগেট করছেন, বোঝার চেষ্টা করছেন যে কত দূর পর্যন্ত এই জাল ছড়িয়েছে এবং এই নেটওয়ার্কে আর কারা কারা রয়েছে। তো এই বিষয়ে কিছু জানি না। হ্যাঁ, আমি এখানে থাকি ধরুন 1 বছর হলো আছি। হ্যাঁ, তো তার মধ্যে এখানে যাওয়া আসার লোকজন, ওদের কয়েকটা ছেলেই ভাড়া থাকে। তো এমনি কয়জন থাকতো ঘরটা? থাকতো 5-7 জনকে দেখা যেত, 5-7 জন থাকতো। একজন ভদ্রমহিলা থাকতেন, উনি রান্না বান্না করতেন, ইয়ে করতেন, ওনাদেরই বাড়ি, ওনার ছেলেও থাকতো। দিনে লোকজন বাড়তো, শুনেছি নাকি চার্চের কোনো খ্রিস্টানদের কোনো প্রোগ্রাম করতো, সেই কারণে এখানে আরও কিছু লোকজন আসতো। হ্যাঁ, যদি এগুলো হয়ে থাকে তার সাজা হওয়া অবশ্যই দরকার। ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে জালিয়াতি, গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা গায়েব, বাগদার ঘটনা। উত্তর 24 পরগনার বাগদার নতুন বাজার এলাকা। এখানে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আশারু ব্রাঞ্চের গ্রাহক সেবা কেন্দ্র। প্রায় 5000 গ্রাহক। অভিযোগ, তাদের অনেকের টাকা নিয়ে চম্পট দিয়েছেন গ্রাহক সেবা কেন্দ্রের মালিক এবং তার স্বামী। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার গ্রাহক সেবা কেন্দ্র। উপভোক্তাদের টাকা ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংক থেকে টাকা তোলার কাজ করা হয় এই সেবা কেন্দ্রের মাধ্যমে। বাগদা নতুন বাজারের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক অর্পিতা অধিকারী মণ্ডল। অভিযোগ, অর্পিতা এবং তার স্বামী অমিত মণ্ডল কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন। সই স্বাক্ষর করে তুলে নিয়েছে, তুলে দিয়েছে 10,000 20,000 করে তুলে, তোমাদের একদিনই সোমবার দিন টাকাটা দিয়ে দেবো। ব্যাংক বন্ধ, তারপর শুনি সব চলে গিয়েছে, তাদের ঘর বাড়ি তালা মারা, আমাদের 60,000 টাকা তোলা টাকা, সে টাকা সব মাইর হয়ে গেল। বাগদা নতুন বাজারে গ্রাহক সেবা কেন্দ্র, এখান থেকেই লক্ষ লক্ষ টাকার জালিয়াতি। উপভোক্তাদের অভিযোগ, অনেককেই ফিক্সড ডিপোজিটের টাকা জমা দেওয়ার স্লিপ দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এফডির টাকাই জমা পড়েনি। কারো আবার অ্যাকাউন্ট থেকে আবাসের টাকা হাওয়া। গ্রাহকরা সোমবার গিয়ে দেখেন সেবা কেন্দ্র বন্ধ, পরের দিন মঙ্গলবারও বন্ধ। এরপরে তারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বাড়িতেও তালা। মালিক ও তার স্বামী চম্পট দিয়েছেন। আমার ঘরের টাকা 60,000 টাকা মানে তোলা হয়েছে, আমার ঘরের টাকা দেয়নি। হ্যাঁ, আবাস যোজনার টাকা এখন জানতে পেরেছি সেই এখানে নেই, হ্যাঁ পালিয়ে গিয়েছে। বাগদার বাসিন্দা সরস্বতী বেড়া নতুন বাজার এলাকায় সাফাইয়ের কাজ করেন। অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলেন, সব গেছে। আমার বললো যে কাকিমা টাকাটা রেখে যান,
আমাদের তো বিশ্বাস করেন, টাকাটা রেখে দেন, তুমি সোমবারের দিন 4টের সময় আসবে, আমি তোমার বইয়ে টাকা তুলে দেবো। এসে দেখি নেই, বন্ধ। 28,000 টাকার ব্যাংকের বইতে আছে 22,000। আমি এখানে প্রায় 1.5 বছর ধরে কাজ করছি, আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি যে ওরা এরকম করতে পারে। ম্যাক্সিমাম প্রায় ঘরের টাকা প্রায় কোটি বা কোটির কাছাকাছি বা কোটির উপরে। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।